সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির ৩২তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শেষ পর্যন্ত নীলগঞ্জ যাবার দিনক্ষণ ঠিক হয়ে গেল। দলটা মোটামুটি বড়ই। রফিক শারমিন ছাড়া সবাই যাচ্ছে। শাহানা এবং তার বড় যাচ্ছে। শাহানার যাবার ইচ্ছা ছিল না, যাচ্ছে জহিরের কারণে। জহির কেন জানি যাবার জন্যে উৎসাহী হয়ে পড়েছে। অবশ্য শেষ সময়ে এই দুজনও বাদ পড়ল। ট্রেন রাত ৯টায়। জহির সন্ধ্যাবেলা এসে বলল, একটা সমস্যা হয়েছে ভাবি। নীলু হেসে ফেলল। জহির বলল, বানানো সমস্যা নয়, সত্যি সমস্যা। তোমরা তাহলে যেতে পারছো না? না। সমস্যাটা কি? জহির ইতস্তত করে বলল, চলুন ভাবি, ছাদে যাই, সেখানে বলবো। বলতে না চাইলে বলার দরকার নেই। ভাবি, আমি আপনাকে বলতে চাই, বলা দরকার। নীলু চিন্তিত মুখে ছাদে উঠে গেল। নির্ঘাত শাহানা খুব ঝামেলা বাঁধিয়েছে। সে ঝামেলার প্রকৃতিটি কি কে জানে। নিশ্চয়ই জটিল কিছু, নয়তো জহির এতটা অস্থির হতো না। সে সহজেই অস্থির হবার মতো ছেলে নয়। কি ব্যাপার বলো। বুঝতেই পারছেন, শাহানাকে নিয়ে একটা সমস্যা। আজ ভোরবেলায় নাস্তা খাবার সময় সামান্য একটু কথা কাটাকাটি হলো। তার পরপরই সে ছুটে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই দরজা এখনো খোলেনি। বেশ অস্বস্তিকর অবস্থা বলতে পারেন। মানে এই জাতীয় অবস্থায় পড়ে আমার অভ্যেস নেই, খুব বিব্রত বোধ করছি। কথা কাটাকাটি কি নিয়ে হচ্ছিল? আনিস সাহেবকে নিয়ে। ও বলল আনিস সাহেবকে একদিন দাওয়াত করে খাওয়াতে চায়। আমি বললাম, খুব ভালো কথা, ওনাকে এবং ওনার স্ত্রীকে বলো। তাতেই ও রেগে আগুন। আমি বুঝলাম না, তাতে রেগে আগুন হবার কি? আমি বুঝতে পারিনি। শাহানা বলেছিল, তুমি এখানে তার স্ত্রীর কথা কেন বললে? তোমার কি ধারণা আমি শুধু তাকে একা খেতে বলবো? তা যদি চাইতাম তাহলে তো অনেক আগেই বলতে পারতাম। তা তো বলিনি। বিশ্রী ব্যাপার ভাবি। কাজের লোকদের সামনে হইচই, চিৎকার, প্রায় হিস্টেরিয়ার মতো অবস্থা। শাহানার কথা শুনে তুমি কি বললে? আমি কিছু বলিনি, যা বলার মনে মনে বলেছি। লোকজনের সামনে সিন ক্রিয়েট করতে চাইনি। চলো তোমার সঙ্গে যাই, ওকে নিয়ে আসি। বাদ দিন ভাবি, আপনারা ঘুরে আসুন। নীলগঞ্জ গিয়ে আরও ঝামেলা করবে, আপনাদের আনন্দই মাটি করবে। আমি সব ঠিক করে দেব। কোনো দরকার নেই ভাবি, এই ব্যাপারটা আমি ঠিক করতে চাই। বিশ্বাস করুন, আমি ভালো মতোই করব। ও খুবই ছেলে মানুষ জহির, ওর বয়সটা দেখো। আমি জানি, চলুন নিচে যাই। আপনাদের অনেক গোছগাছ বাকি। আমি গাড়ি রেখে যাচ্ছি, আপনাদের ট্রেনে তুলে দেবে। শারমিনের না যাওয়ার ব্যাপারটা নিয়ে মনোয়ারা নতুন করে কথা তুললেন। এই প্রসঙ্গ নিয়ে গত কদিন ধরেই তিনি চেঁচামেচি করছেন। রফিকের সঙ্গে একদিন তুমুল ঝগড়া হলো, শারমিন এ বাড়িতে আসছে না কেন। এর জবাবে রফিক বিরক্ত হয়ে বলেছে, আমি কি করে বলবো? সেটা শারমিনকে জিজ্ঞেস করো, এটা ওর ব্যাপার। হয়তো এ বাড়ি তার ভালো লাগছে না। এ বাড়ি ভালো লাগবে না কেন? খুব সম্ভব তোমার জন্যই ভালো লাগে না। দিনরাত ক্যাচ করো। দিনরাত ক্যাচ করি? রফিকের প্রশ্নের জবাব না দিয়ে কেটে পড়ল। মনোয়ারা সারাদিন হইচই করে কাটালেন। আজ আবার শুরু হলো। নীলু টিফিন ক্যারিয়ারে খাবার দাবার ভর্তি করছিল। মনোয়ারা তাকে ধরলেন। বৌমা, হচ্ছেটা কি? নীলু বিস্মিত হয়ে বলল, কিসের কথা বলছেন মা? ছোট বৌমা এ বাড়িতে আসে না কেন? নীলু বলল, অনেকদিন পর বাবার বাড়িতে গিয়েছে,
কটা দিন থাকছে, থাকুক না। নীলগঞ্জ থেকে ফিরে এসে আমি ওকে এ বাড়িতে নিয়ে আসব। এখন নিজের বাড়িতেই থাকুক। নিজের বাড়ি তুমি কি বলছো? হ্যাঁ, বিয়ের পর মেয়েদের বাড়ি থাকে একটাই, সেটা হচ্ছে স্বামীর বাড়ি। আপনাদের সময় তাই ভাবা হতো, এখন দিনকাল পাল্টেছে। কিরকম পাল্টেছে? এখন বুঝি আর স্ত্রীরা স্বামীদের বাড়িতে থাকে না? তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? নীলু কথা ঘোরাবার জন্য বলল, আপনার কি সব গোছগাছ হয়েছে মা? গোছগাছ আর কি করব, আমার হলো গিয়ে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। সংসারে কি শুরু হয়েছে কিছুই বুঝতে পারছি না। রাত 8টায় স্টেশনের দিকে রওনা হবার কথা। হোসেন সাহেবের দেখা নেই। শেষ মুহূর্তে তার মনে হয়েছে দুটি খুবই প্রয়োজনীয় ওষুধ তার সঙ্গে নেই। একটি হচ্ছে নাক্সভোমিকা, অন্যটি পালসাটিলা। গ্রামে যাচ্ছেন, দরকার মতো হাতের কাছে ওষুধ পাওয়া যাবে না, তখন বিপদে পড়তে হবে। তিনি কাউকে কিছু না বলে ওষুধের খোঁজে গেলেন। ফিরলেন রাত 8:30টায়। তখন সবাই প্রায় নিশ্চিত যে যাওয়া হবে না। স্টেশনে রওনা হবার সময়ও কেউ জানে না ট্রেন ধরা যাবে কিনা। ট্রেন অবশ্যই ধরা গেল, এবং ট্রেন ছেড়ে দেওয়ার পর জানা গেল তাড়াহুড়োয় মনোয়ারার সুটকেসটাই আনা হয়নি। তিনি মুখ হাঁড়ির মতো করে নীলুকে বললেন, আমার জিনিসের দিকে কেউ কি আর লক্ষ্য রেখেছে? তা রাখবে কেন? আমি কি একটা মানুষ? ট্রেনে ওঠার উত্তেজনা, নতুন জায়গায় যাওয়ার আনন্দে টুনির জ্বর এসে গেল। হোসেন সাহেব তাকে 1 ফোঁটা পালসাটিলা 200 খাইয়ে হাসি মুখে শফিককে বললেন, ওষুধটা সঙ্গে না থাকলে কি অবস্থা হতো চিন্তা করেছিস? তোরা খামোখা হইচই করিস, কিছু বুঝিস না। টুনির জ্বর এসে যাওয়ায় তাকে অত্যন্ত আনন্দিত মনে হলো। কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। ট্রেন ছুটে চলেছে। গফর গায়ে অনেকক্ষণ লেট করেছে, সেটা বোধহয় কাটিয়ে উঠতে চায়। নীলু ছাড়া বাকি সবাই ঘুমিয়ে। নীলুর ঘুম আসছে না। শীতের দিন, জানালার কাঁচ ওঠানো যাচ্ছে না। তার খুব ইচ্ছে করছে কাঁচ উঠিয়ে বাইরের দৃশ্য দেখে। অন্ধকার গ্রামের উপর হালকা জোছনা। কে জানে, আজ হয়তো জোছনা হয়নি। গাঢ় আধারে চারদিক ঢাকা। মাঝে মাঝে দূরে, বহু দূরে কুপি জ্বলছে। কোনো কোনো জায়গায় লক্ষ লক্ষ জোনাকি একসঙ্গে জ্বলছে আর নিভছে। বন্ধ ট্রেনের কামরা থেকে এসব দৃশ্যের কিছুই দেখার উপায় নেই। নীলু মেয়ের কপালে হাত রাখল। জ্বর মনে হয় আরও বেড়েছে। সে তার উপর কম্বলটা ভালো মতো টেনে দিল। মাথা কাত হয়েছিল, সোজা করে দিল। শফিক বলল, ফ্লাস্কে কি চা আছে নীলু? আছে, তুমি ঘুমাওনি? চোখ বন্ধ করে পড়েছিলাম, গাড়িতে আমার ঘুম আসে না। শফিক উঠে নীলুর পাশে বসল। নীলু কাপে চা ঢালতে ঢালতে বলল, মেয়েটা 2 দিন পর পর জ্বরে ভোগে, ওকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার। ঢাকা ফিরে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব, আমাকে মনে করিয়ে দিও। নীলু বলল, জানালাটা একটু খুলে দেবে, বাইরের দৃশ্য দেখব। ঠান্ডা বাতাস ঢুকবে। অল্প একটু খোলো। শফিক পুরোটাই খুলে দিল। আকাশে চাঁদ নেই, তবু নক্ষত্রের আলোয় আবছাভাবে সব কিছু চোখে পড়ে। নদীর পানি ঝিকমিক করে জ্বলে। খোলা মাঠ থেকে চাপা আলো বিচ্ছুরিত হয়। কি অদ্ভুত লাগে দেখতে। এইসব দৃশ্য যেন পৃথিবীর দৃশ্য নয়, এদের হঠাৎ হঠাৎ দেখা যায়। তারা 4 দিন কাটালো নীলগঞ্জে। টুনির আনন্দের সীমা নেই। এক মুহূর্তের জন্যেও তাকে ঘরে পাওয়া যায় না। বাবলুর সঙ্গে সারাদিন রোদে রোদে ঘুরছে। বাবলুও আগের মতো নেই, তার মুখে কথা ফুটেছে। এই কদিনেই গ্রামের কথা বলার টান তার গলায় চলে এসেছে। টুনিকে এই ব্যাপারটি খুবই অবাক করেছে। সেও টেনে টেনে কথা বলার চেষ্টা করছে। মনোয়ারা যে একেবারেই সহ্য করতে পারছেন না। তিনি টুনিকে চোখে চোখে রাখার চেষ্টা করেন, পারেন না।
তার সবচেয়ে বড় ভয় কখন এই মেয়ে হুট করে পানিতে নেমে যায়। চোখে চোখে রেখেও কোনো লাভ হয় না, সুযোগ পেলেই পানিতে নেমে পড়ে। টুনি পানিতে নেমেছে এই খবর শুনলেই তিনি বিশ্রী রকমের হইচই শুরু করেন। নীলুকে বলেন, তুমি হচ্ছ মা, তোমার গায়ে লাগে না? চুপচাপ আছো যে, মেয়েটাকে ঘরে তালা বন্ধ করে রাখো। ওর কিছু হবে না মা, ওর সঙ্গে সব সময় একদল ছেলেপুলে থাকে, ওরা দেখবে। গ্রামের ছেলে মেয়ে, ওরা হলো পানির পোকা। কথা সত্যি, টুনির সঙ্গে থাকে বিরাট এক বাহিনী। শওকত একদিন একটা মহিষ ধরে আনলো, বিশাল মহিষ, টকটকে রক্তবর্ণ চোখ, বাঁকানো শিং। মনোয়ারা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কি সর্বনাশ, এই আজরাইল উঠানে কেন? শওকত হাসি মুখে বলল, বড় ঠান্ডা জানোয়ার, টুনির জন্য আনলাম। কি বলছো তুমি? টুনি এটা দিয়ে কি করবে? উপরে বসবো। পাগল নাকি? খুবই ঠান্ডা জানোয়ার, বের হও এক্ষুনি, এটা নিয়ে বিদায় হও। পাগলের কারবার, বলে কিনা ঠান্ডা জানোয়ার। শওকত মহিষ নিয়ে বের হয়ে যাবার কিছুক্ষণ পরই মনোয়ারা আতঙ্কিত হয়ে লক্ষ্য করলেন টুনি সেই মহিষের পিঠে। মহিষ গদায় লস্করি চালে ঘুরে বেড়াচ্ছে, পেছনে একদল ছেলেপুলে। নীলু মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছে। সে বলল, একটা ক্যামেরা থাকলে ভালো হতো, ছবি তুলে রাখা যেত। সুন্দর লাগছে না মা? মনোয়ারা চেঁচিয়ে উঠলেন, এর মধ্যে তুমি সুন্দরের কি দেখলে? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এক্ষুনি ঝাড়া দিয়ে গা থেকে ফেলে দেবে। নীলুকে তেমন উদ্বিগ্ন মনে হলো না। হোসেন সাহেব এই দৃশ্যে খুবই মজা পেলেন। মহিষের পিছনে পিছনে হাঁটতে লাগলেন। শফিক খুব আগ্রহ নিয়ে সুখী নীলগঞ্জের কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখল। এতটা সে আশাই করেনি। এতদিন সে এটাকে একজন বুড়ো মানুষের শখের ব্যাপার বলেই ধরে নিয়েছিল। এখন কাণ্ড কারখানা দেখে হকচকিয়ে গেছে। লাইব্রেরি ঘিরে রাজ্যের বই, এত বই শহরের কোনো লাইব্রেরিতেও নেই। দুটো পত্রিকা আসে এই গণ্ডগ্রামে। শফিক অবাক হয়ে বলল, কে পড়ে এই পত্রিকা? আপনি পড়েন সেটা বুঝতে পারি, আর কে পড়ে? ডাক্তারবাবু পড়েন, হরিনারায়ণ বাবু। ডাক্তার আছে নাকি? ডাক্তার ঠিক না, সরকারি হাসপাতালের কম্পাউন্ডার ছিলেন, এখন রিটায়ার করে এই গ্রামে আছেন। ও আচ্ছা। গ্রামের লোকজনও কেউ কেউ পত্রিকা নাড়াচাড়া করে। তাছাড়া সন্ধ্যাবেলা একজন পত্রিকা পড়ে শোনায়, অনেকেই শুনতে আসে। বলেন কি? কবির মামা যে কাজ শুরু করেছিলেন তার সুফল দিতে শুরু করেছে। কিরকম সুফল? সুবাহান হাসতে হাসতে বলল, নীলগঞ্জের মেয়েদের বিয়ের বাজারে খুব কাটতি। আশেপাশের গ্রামের সবাই মনে করে নীলগঞ্জের মেয়ে মানে আদব কায়দার মেয়ে। এখানকার কোনো মেয়ের বিয়েতে যৌতুক দেয়া হয় না। তাই নাকি? হ্যাঁ, কবির মামার নিষেধ ছিল, যৌতুক দিয়ে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। কবির মামার জীবদ্দশায় এটা মানা হতো না, এখন মানা হয়। আমার তো ভাই রূপকথার মতো লাগছে। আসলেই রূপকথা। বেশিরভাগই হয়েছে ওনার মৃত্যুর পর। যেমন গ্রামের ভেতরের রাস্তাগুলি, কেউ নিজের জায়গার 1 ইঞ্চি ছাড়তে রাজি নয়। মামা অনেক চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। তার মৃত্যুর 3 দিন পর সবাই ঠিক করল কবির মাস্টার যেসব রাস্তা চেয়েছিলেন সেগুলি করে দেয়া হবে। করাও হলো তাই। লোকটি যখন বেঁচে ছিল তার মর্ম কেউ বোঝেনি। আপনি কি ওনার বাকি কাজ শেষ করতে নেমেছেন? হ্যাঁ তাই। কি মনে হয় পারবেন? হয়তো পারবো, খুবই কঠিন কাজ। দীর্ঘদিনের কুসংস্কার, অজ্ঞতা, অন্ধকার এগুলি চট করে দূর করা যায় না, সময় লাগে। আমিও হয়তো পারবো না, অন্য একজন কেউ আসবে। এটা হচ্ছে একটা চেইন রিয়াকশন, শুরুটাই মুশকিল।
একবার শুরু হলে তারপর চলতে থাকে। ঠিক বলেছেন, শুরুটাই ডিফিকাল্ট। গ্রামের লোকদের বিশ্বাস অর্জনের জন্যে আমি খানিকটা প্রতারণাও করেছি, তাও কাজে লাগছে। আপনার কথা বুঝতে পারলাম না, কি ধরনের প্রতারণা? নামাজ পড়ছি নিয়মিত, যদিও ধর্ম, বিধাতা, পুরুষ এসব জিনিসে আমার বিশ্বাস নেই, কিন্তু যেহেতু ধর্মপ্রাণ মানুষদের জন্যে গ্রামের লোকদের খুব মমতা, আমি তার সুযোগ নিচ্ছি। শফিক হেসে ফেলে বলল, কে জানে, একদিন হয়তো দেখা যাবে ভান করতে করতে আপনি ফাঁদে আটকা পড়ে গেছেন, বেরোতে পারছেন না, বিরাট বুজুর্গ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। হতে পারে, পৃথিবী বড়ই রহস্যময়, রহস্যের কোনো শেষ নেই। ঢাকায় ফেরার আগের রাতে পিঠা বানানোর উৎসব হলো। সেই উৎসবে গ্রামের মেয়েরা দল বেঁধে যোগ দিল। টুনি এক ফাঁকে সম্পূর্ণ নিজের উদ্যোগে সবাইকে দাওয়াত করে এসেছে। উঠোনে খড়ের আগুন করা হয়েছে, সেই আগুনে তৈরি হচ্ছে পোড়া পিঠা, বিশাল আকৃতির কদাকার পিঠা। আগুনে পোড়ার পর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, তখন তা কেটে দুধে জাল দিয়ে খাওয়া। শকত কোথা থেকে এক গায়ক ধরে এনেছে, সে একটু দূরে তার একতারা নিয়ে বসেছে, তাকে ঘিরে পুরুষদের একটা দল। গায়কের নাম কেরামত মিয়া। তার গলায় তেমন সুর নেই, সুরের অভাব সে পূরণ করেছে আবেগে। একটি চরণে টান দেবার পরই তার চোখ ছলছল করতে থাকে, তৃতীয় চরণে যাবার আগেই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। গায়ক কেরামত মাওলা গান ধরে, নিমের পাতা তিতা তিতা, জামের পাতা নীল, কোথায় আমার প্রাণের মিতা, কোথায় বন কোকিল। সবাই স্তব্ধ হয়ে গান শোনে। পুরনো সব দুঃখ হৃদয়ের অতল গহ্বর থেকে ভেসে ওঠে। বড়ই মন খারাপ করে সবাই, তবু ভালো লাগে। হৃদয়ের গহীন চাপা পড়ে থাকা দুঃখগুলি মাঝে মাঝে দেখতে আমরা ভালোবাসি। সেই সুযোগ বড় একটা হয় না। কেরামত মাওলার মতো গ্রাম্য গায়করা কখনো কখনো তা পারেন, তাদের সাহায্য করে প্রকৃতি। উঠোনের আগুন জ্বলছে, তাকে ঘিরে বসে আছে বৌঝিরা। আকাশে ছোট্ট একটা চাঁদ, তার হিম হিম আলো পড়েছে দিগন্ত বিস্তৃত মাঠে। শীতল কনকনে হাওয়া বইছে। দুঃখ জাগানিয়া পরিবেশ তো একেই বলে। নীলুরা ঢাকায় পৌঁছালো সোমবার ভোরে। নীলুর ইচ্ছা ছিল সোমবারে অফিস ধরা, তা করা গেল না। 9টা বাজতেই জহির এসে উপস্থিত। জহির বলল, আমার সঙ্গে একটু আসতে হবে ভাবি, 10 মিনিটের জন্যে। আমি আপনাকে অফিসে পৌঁছে দেব। ব্যাপার কি বলো তো? তেমন কিছু না, আবার কিছুটা আছেও। ভাবি, একটু চলুন আমার সঙ্গে। বেশ চলো, আমি কাপড় বদলে নেই। তোমরা ভালো ছিলে তো? জহির শুকনো গলায় বলল, ভালোই ছিলাম। টুনি কোথায় ভাবি? ওর বাবার সঙ্গে গিয়েছে, ওর শরীরটা ভালো না। যাবার সময়ও জ্বর নিয়ে গিয়েছে, ফেরার পথেও জ্বর নিয়ে ফিরল। জামাইয়ের খোঁজ পেয়ে হোসেন সাহেব বেরিয়ে এলেন, নীলগঞ্জের বিস্তারিত গল্প জুড়ে দিলেন। রাস্তাঘাট চেনা যায় না, বড় একটা রাস্তা করে ইট বিছিয়ে দিয়েছে, রিক্সা চলে, ইচ্ছা করলে তুমি গাড়ি নিয়েও যেতে পারবে। এইটুকু গ্রামে 4টা টিউবওয়েল, দাতব্য চিকিৎসালয় একটা করেছে। ওষুধপত্র অবশ্যই তেমন নেই, আসলে দরকার ছিল একটা হোমিও হাসপাতাল। ওষুধ সস্তা, ইচ্ছা করলে বিনামূল্যে দেওয়া যায়, তাই না? জহির বিরস মুখে হ্যাঁ বলে যাচ্ছে। তাকে দেখে যে কেউ বলে দিতে পারবে সে কিছুই শুনছে না, তার মন অন্য কোথাও। হোসেন সাহেব অবশ্যই বুঝতে পারছেন না। তিনি উৎসাহের সঙ্গে একের পর এক গল্প বলে যাচ্ছেন। নীলু কাপড় বদলে তৈরি হয়ে এসেছে, তখনও তার গল্প থামেনি। নীলুকে বললেন, 5টা মিনিট দেরি করো মা, জহিরের সঙ্গে একটা দরকারি কথা বলছি।
তুমি বরং এর মধ্যে আমাদের জন্যে চট করে চা বানিয়ে আনো, আমারটায় চিনি কম। নীলু চা আনতে গেল। হোসেন সাহেব শুরু করলেন মহিষের গল্প। মহিষ দেখেছ নাকি জহির? দেখব না কেন? আরে না, ওই দেখার কথা বলছি না, কাছে থেকে দেখা। প্রাণী হিসেবে মহিষ অসাধারণ, বড় ঠান্ডা প্রাণী, দেখতেই বিশাল, কিন্তু এর মনটা শিশুদের মতো। তাই বুঝি? আমি অবাক হয়েছি। এই টুনি পর্বতের মতো এক মহিষের পিঠে বসে থাকত। সে দিব্যি বসে আছে, আর মহিষ নিজের মনে হেলে দুলে ঘাস খাচ্ছে। বাহ, চমৎকার তো। জিনিসটা নিয়ে আমি ট্রেনে আসতে আসতে অনেক চিন্তা করলাম। আমার ধারণা, মহিষকে যদি ঠিকমতো ট্রেনিং দেয়া যেত, তাহলে ঘোড়ার মতো একে ব্যবহার করা যেত। এই জিনিসটা কারোর মাথায় খেলেনি। তুমি কি বলো? হতে পারে। মহিষের পিঠে বসাও খুব আরামের, পিঠ অনেক চওড়া, জিন ব্যবহার করার দরকার হতো না। শেষ পর্যন্ত জহির বলতে বাধ্য হলো, আমি পরে এসে বাকিটা শুনবো বাবা, আমার একটা বিশেষ জরুরি কাজ আছে। সন্ধ্যাবেলা চলে এসো, শাহানাকে নিয়ে এসো, অনেক গল্প বাকি রয়ে গেছে। আচ্ছা, দেখি। দেখা দেখির কিছু না, নিয়ে আসবে, রাতে আমাদের সঙ্গে খাবে, মনে থাকে যেন। জি, মনে থাকবে। আসল গল্পগুলি তো বলা হয়নি। জহিরের কথা শুনে নীলু আকাশ থেকে পড়ল। তার মুখ দিয়ে কথাই বেরুচ্ছে না। সে বহু কষ্টে বলল, এসব তুমি কি বলছো? যা ঘটেছে তাই বললাম ভাবি। আমাদের খবর দিলে না কেন? আপনারা আনন্দ করতে গিয়েছেন, এর মধ্যে হঠাৎ। তবু খবর নিশ্চয়ই দিতাম। দেখলাম খবর না দিয়ে যদি পারা যায়। শাহানা এখন কেমন আছে? এখন ভালো। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে? হ্যাঁ, গতকাল সন্ধ্যায় বাসায় এনেছি। কথা হচ্ছিল জহিরদের বাড়ির একতলায়। নীলু বলল, তুমি আবার গোড়া থেকে বলো তো কি হয়েছে। আপনারা যেদিন নীলগঞ্জ গেলেন ওই দিনই ঘটনা ঘটল। সারাদিন দরজা বন্ধ করেছিল। রাত 10টার সময় কাজের মেয়েটা বলল সে নাকি ধপ করে কি পড়ার শব্দ শুনেছে। আমি দরজা ধাক্কা দিলাম। শেষ পর্যন্ত দরজা ভেঙে ভেতরে ঢুকলাম। তখনও বুঝতে পারিনি ঘুমের ওষুধ খেয়েছে। হাসপাতালের ডাক্তাররা সন্দেহ করলেন। জমে মানুষে টানাটানি কাকে বলে এই প্রথম দেখলাম। ডাক্তারদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে ভাবি। ওরা অসাধ্য সাধন করেছে। নীলু উঠে দাঁড়ালো, ক্লান্ত গলায় বলল, আমি শাহানার কাছে যাচ্ছি। জহির বলল, আমিও কি আসবো? না, তোমার আসার দরকার নেই, তুমি এখানেই থাকো। কড়া কথা কিছু বলবেন না ভাবি, মনের যা অবস্থা সেটা আমি দেখব, তোমাকে ভাবতে হবে না। শাহানা নীলুকে দেখে হাসি মুখে বলল, কবে ফিরলে ভাবি? আজই ফিরলাম। তুমি কেমন আছো? হেই আছি, আমার কাছে থাকা না থাকা সমান। তোমার কোনো লজ্জা লাগছে না? লজ্জা লাগবে কেন? ভবিষ্যতে যদি মরার চেষ্টা করো, এমনভাবে করবে যেন বেঁচে ফিরে আসতে না হয়। কি বলছো তুমি ভাবি? খবরদার আমাকে ভাবি বলবে না, ফাজিল মেয়ে। শাহানা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীলুর এই উগ্র মূর্তি সে কখনো দেখেনি। নীলু রুদ্ধ গলায় বলতে লাগল, এতটুকু মেয়ে ছিলে, চোখের সামনে বড় হয়েছ, কত আদর, কত মমতা, আর এই মেয়ে এমন করে? তোমার মরাই উচিত। তুমি উঠে আসো, দোতলা থেকে আমার সামনে নিচে লাফিয়ে পড়ো,
এসো বলছি। এই বলে সে সত্যি সত্যি শাহানার হাত ধরে খাট থেকে নামালো। শাহানা কিছু বোঝার আগেই নীলু গায়ের সর্বশক্তি দিয়ে তার গালে একটা চড় বসিয়ে দিল। শাহানা কাত হয়ে খাটে পড়ে গেল। সে চোখ বড় বড় করে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। তার ফর্সা গালে আঙুলের দাগ ফুটে উঠেছে, যেন রক্ত জমে গিয়েছে। নীলু কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, তারপর একটি কথা না বলে নিচে নেমে গেল। জহিরকে বলল, তুমি এখন শাহানার কাছে যাও, আমি চলে যাচ্ছি। ভাবি আসুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে না, তোমাকে যা করতে বললাম করো। জহির দোতলায় উঠে এলো। শাহানা চুপচাপ খাটে বসে আছে, মাথায় ঘোমটা, শাড়ির আঁচল এমনভাবে টানা যে মুখ দেখা যাচ্ছে না। জহিরকে দেখে সে বিব্রত ভঙ্গিতে হাসল। হাসি মুখেই বলল, ভাবি আমাকে মেরেছে। জহির বিস্মিত হয়ে বলল, সে কি? দেখো না, গালে দাগ বসে গেছে। গালের দাগ দেখাতে গিয়ে শাহানা আবার হাসল। মৃদু স্বরে বলল, ভাবি এর আগে আরও একবার আমাকে চড় দিয়েছিল। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার এক বান্ধবী খুব খারাপ একটা বই দিয়েছিল আমাকে। কুৎসিত সব ছবি ছিল সেই বইটাতে। আমি লুকিয়ে লুকিয়ে পড়ছিলাম। আমার হাতে ওই বই দেখে ভাবি কি যে অবাক হলো, কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছিল। তারপর আমি কিছু বোঝার আগেই একটা চড় মারলো আমাকে। হাত থেকে বইটা কেড়ে নিল না বা কিচ্ছু বলল না। এই ঘটনার কথা কাউকে বললও না। আমি যে কি লজ্জা পেয়েছিলাম, আজ আবার সেদিনের মতো লজ্জা পেলাম। জহির লক্ষ্য করল শাহানা কাঁদছে। খুব সহজেই সেই কান্নাও থেমে গেল। চোখ মুছে বলল, আমাকে ভাবির কাছে নিয়ে চলো। এখনই যাবে? হ্যাঁ, আমার এই ব্যাপারে ভাবি খুব কষ্ট পেয়েছে। আরেকটা কথা তোমাকে বলি, আমি আর কোনোদিন এরকম করব না। তাই নাকি? মাঝে মাঝে আমার এরকম হয়, মনে হয় কেউ আমাকে ভালোবাসে না। তখন অদ্ভুত সব কাণ্ড করি। ক্লাস 9-এ যখন পড়ি, তখন একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। স্কুলে যাবার নাম করে বের হয়ে সোজা হাঁটা। হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ি বলে একটা জায়গা, সেখান পর্যন্ত চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে ফিরে এসেছি, কেউ জানে না, কাউকে বলিনি। আমি বোধহয় একটু পাগল। একটু না, অনেকখানি। তোমাকে আমি খুব ভালো একজন ডাক্তার দেখাবো। দেখিও, তুমি আমার উপর রাগ করনি তো? না। সত্যি না? হ্যাঁ, সত্যি। আমার গা ছুঁয়ে বলো। জহির হেসে ফেলল। তার সঙ্গে গলা মিলিয়ে হাসল শাহানা। জহির মুগ্ধ চোখে শাহানার দিকে তাকিয়ে আছে। কি অসম্ভব রূপবতী একটি তরুণী। কুচ বরণ কন্যারে তার মেঘ বরণ চুল। শাহানা, বলো, তোমার গান কেমন এগুচ্ছে? মোটে এগুচ্ছে না। সকালবেলা উঠে ভ্যা ভ্যা করতে আমার ভালোও লাগে না। আমি আর গান শিখব না, আমি পড়াশোনা শুরু করব। খুব ভালো কথা। মাস্টার টাস্টার রাখতে পারবে না, আমি নিজে নিজে পড়ব। সে তো আরো ভালো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যতক্ষণ পড়ব তুমি আমার পাশে বসে থাকবে, চুপচাপ বসে থাকবে। শর্ত খুব কঠিন বলে তো মনে হচ্ছে না। জহির কিছু বোঝার আগেই শাহানা এসে তাকে জড়িয়ে ধরল। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। জহির কিছু বলল না। শাহানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।